তো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে ঠিক আছে। ধন্যবাদ জানানো শেষ। এখন আমরা আমাদের যে মূল পড়া সেই পড়াটা শুরু করি। আচ্ছা, গতদিন আমরা ঘাসফড়িং এর যে বাহ্যিক গঠন, সেই বাহ্যিক যে গঠন, সেই গঠনটি আমরা শিখেছিলাম। আজকে তোমরা পেজ নাম্বার বের করো 69। বইতে পেজ নাম্বার আছে 69। আমরা সেখান থেকে ঘাসফড়িং এর যে মুখপাঙ্গ, ঘাসফড়িং এর যে মুখপাঙ্গ, সেই মুখপাঙ্গগুলি সম্পর্কে জানবো। এবং মনে রাখতে হবে এই মুখপাঙ্গগুলি এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয়, সিকিউ কোশ্চেন হয়, এবং প্রত্যেক বছর প্র্যাকটিক্যালে 8 মার্কস এখান থেকে আসবে। সুতরাং এখান থেকে খুব ভালোভাবেই শিখতে হবে, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় এক্সটার্নাল কিন্তু এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন জিজ্ঞেস করবে। তো আজকের এই ক্লাসগুলি যে মনোযোগ দিয়ে শিখবে, আমার মনে হয় ভবিষ্যতে তার প্র্যাকটিক্যালে কোনো অসুবিধা হবে না। ওখানে যে 8 মার্কস, সে 8 মার্কসই পাবে। তো আজকে আমরা ঘাসফড়িং এর যে মুখপাঙ্গ কি, সেই মুখপাঙ্গ কি সেটা জানতে পারবো, আর মুখপাঙ্গের যে বিভিন্ন অংশগুলি রয়েছে সেই বিভিন্ন অংশগুলির নাম জানতে পারবো, আর এই বিভিন্ন অংশগুলো কি কাজ করে সেই কাজগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তো তোমরা অবশ্যই এই ক্লাস শেষে যে পরীক্ষাটি আমি নেব, সেই পরীক্ষায় অ্যাটেন্ড করার চেষ্টা করবা। ঠিক আছে? ক্লাসটা করার পর সাথে সাথে পরীক্ষা দিয়ে ফেলো। পরীক্ষা দিলে তুমি আসলে কতটুকু শিখলা এই জিনিসটা কিন্তু তুমি অ্যানালাইসিস করতে পারবা। আচ্ছা, এখন দেখো এখানে যেটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাই হচ্ছে মুখপাঙ্গ। দেখতে পাচ্ছ চিত্রটা? হ্যাঁ। তো এখন যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে মুখপাঙ্গ। তো মুখপাঙ্গ পড়ার আগে আমাদের জানতে হবে যে মুখপাঙ্গ কাকে বলে। তো ঘাসফড়িং এর মুখের যে ছিদ্র আছে, আমি একটু একে এখানে দেখাতে পারি। ঘাসফড়িং এর মুখের যে ছিদ্র আছে, একটু আমি লিখি, এখানে দেখাই। এটা যদি ঘাসফড়িং এর মুখের ছিদ্র হয়, এটা যদি আচ্ছা, আমি আরেকটা এখানে আঁকলাম, এটা মুখের ছিদ্র। তাহলে এই মুখছিদ্রের চারপাশে, মুখছিদ্রের যে চারপাশ, এই মুখছিদ্রের চারপাশে সন্ধিযুক্ত, ঠিক আছে, এরকম কি থাকবে, জয়েন্ট থাকবে বা সন্ধি থাকবে, এরকম সন্ধিযুক্ত, এই যেগুলোকে বলা হচ্ছে জয়েন্ট, সন্ধিযুক্ত এবং নড়াচড়া করতে পারবে, মুভমেন্ট করতে পারবে, এইরকম যে উপাঙ্গগুলি, সেই উপাঙ্গগুলিকেই বলবো একত্রে মুখপাঙ্গ। তাহলে কি বলা হলো? মুখের যে ছিদ্র, সেই মুখের ছিদ্রের চারপাশে সন্ধিযুক্ত এবং সঞ্চালনক্ষম যে অঙ্গগুলি থাকে, সেই অঙ্গগুলোকেই বলা হবে কি? মুখপাঙ্গ। এটুকু বোঝনি কে? বলো। এইটুকু বোঝনি কে? বলো। তাহলে মুখের যে ছিদ্র থাকবে, সেই মুখের ছিদ্রের চারপাশে সঞ্চালনক্ষম মানে নড়াচড়া করে এরকম যে অঙ্গাণুগুলি থাকে, সেই অঙ্গাণুগুলিকে একত্রে বলা হবে মুখপাঙ্গ। তো তোমাদের বইতে দেখো 69 পেজে লেখা আছে মুখের চারিদিকে, দেখো মুখের চারিদিকে বা মুখের যে ছিদ্র রয়েছে, সেই ছিদ্রের চারিদিকে সঞ্চালনক্ষম, ঠিক আছে, এবং সন্ধিযুক্ত যে উপাঙ্গগুলি থাকে, সেই উপাঙ্গগুলো কি বলা হচ্ছে? মুখপাঙ্গ। তো ঘাসফড়িং এর যে মুখপাঙ্গ, সেই মুখপাঙ্গের মধ্যে যে অংশগুলি থাকে আমরা একটু দেখে নিই। সবাই একটু মনে মনে পড়ো, মুখস্থ করো এই 5টা নাম: ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম এবং হাইপোফ্যারিংস। অংশগুলি কি কি একটু সবাই 1 মিনিট পড়ো। 1 মিনিট পরে আমি এটা বন্ধ করে দিয়ে জিজ্ঞেস করব। 1 মিনিট পড়ে নাও।
ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেবিয়াম এবং হাইপোফ্যারিংস। নামটা মুখস্থ হয়ে গেলে বলবা, আমি জিজ্ঞেস করব। ঠিক আছে, এটা যেহেতু এমসিকিউ আসে, সিকিউ আসে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় এক্সটার্নাল এখান থেকে জিজ্ঞেস করবে, বিভিন্ন অংশগুলি তোমার স্লাইডে বের করে দেখাতে হবে, এই জন্য এটা খুব ভালোভাবে শিখতে হবে। এই যে পরে সব আসে, মানে খুব ঝামেলা হয়। আচ্ছা, কি একজন বলবা? আচ্ছা, আমরা পরের অংশটুকু দেখে নিই। যে 5টি যে অংশ রয়েছে, এর ভিতরে দেখো ম্যাক্সিলা এবং ল্যাবিয়াম, যেটা সেই ম্যাক্সিলা এবং ল্যাবিয়ামের আবার কতগুলি অংশ থাকে। এই অংশগুলি থেকে কিন্তু এমসিকিউ আসে। যেমন কোশ্চেন আসে এরকম যে গ্যালিয়া কার অংশ বা কোনটির অংশ, এখানে দিয়ে দিল ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম, ল্যাব্রাম। তাহলে উত্তর হবে কি, ম্যাক্সিলার অংশ হচ্ছে কি গ্যালিয়া বা কার্ডো বা স্টাইপস। তাহলে এই নামগুলি তোমার পর্যায়ক্রমে শিখে রাখতে হবে। এবং লাস্টে দেখো লেখা ম্যাক্সিলারি পাল্প ব্র্যাকেটের মধ্যে 5 লেখা, আর ল্যাবিয়াল পাল্প লেখা 3। তো এখানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ম্যাক্সিলারি পাল্পের যে খণ্ডক সংখ্যা, সেই খণ্ডক সংখ্যা হচ্ছে 5টি, আর ল্যাবিয়াল পাল্পের যে খণ্ডক সংখ্যা, সেই খণ্ডক সংখ্যা থাকবে 3টি। তো চলো আমরা এখন আমাদের যে মূল টপিক, সেই টপিকটা শুরু করি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এই যে ঘাসফড়িং এর যে কপাল গঠন করে, আমি একটু দেখাই। ঘাসফড়িং এর কপাল গঠনকারী যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে কি, এই যে অংশটা, এই কপাল গঠনকারী অংশটাকে বলা হচ্ছে কি ফ্রন্স। আর ঠিক ফ্রন্সের নিচে, যে দেখো এই ফ্রন্সের নিচে আয়তাকার যে প্লেটটা আমরা দেখতে পাচ্ছি, এই আয়তাকার প্লেটটার নাম হচ্ছে কি ক্লাইপিয়াস। এবং ক্লাইপিয়াসের সাথে লাগানো প্লেটের মতো বা পাতের মতো, ঠিক আছে, বা চাকতির মতো যে অংশটা থাকছে, সেই অংশটা কি বলা হচ্ছে ল্যাব্রাম। তাহলে যদি বলা হয় ল্যাব্রাম কার সাথে লাগানো থাকবে, এই অংশটার নাম কি বললাম, ক্লাইপিয়াস। ক্লাইপিয়াসের সাথে যুক্ত চাপা চাকতির মতো যে অংশটা দেখা যায়, সেই অংশটা কি বলা হচ্ছে কি ল্যাব্রাম। আচ্ছা, একজন বলো, দেখে বলো যে ল্যাব্রাম কার সাথে যুক্ত থাকে। ল্যাব্রাম কার সাথে যুক্ত থাকে বলো? ক্লাইপিয়াসের সাথে। আচ্ছা, এই ল্যাব্রামের সংখ্যা হচ্ছে 1টি। ল্যাব্রামের সংখ্যা কয়টি? 1টি। এবং এই এই ল্যাব্রাম আবার কি করে, উপরের যে ঠোঁট, ল্যাব্রাম উপরের যে ঠোঁট বা ওষ্ঠ আমরা যেটাকে বলি, এই ল্যাব্রাম কিন্তু উপরের যে ঠোঁট, সেই উপরের ঠোঁটটা কিন্তু গঠন করে। ঠিক আছে, ল্যাব্রাম উপরের যে ঠোঁট, সেই উপরের ঠোঁট কিন্তু গঠন করে। এরপরে আমরা দেখি যে পরীক্ষায় আসতে পারে যে ল্যাব্রাম কার সাথে যুক্ত থাকে, তারপরে ল্যাব্রামের সংখ্যা কয়টি, তারপরে ল্যাব্রাম দেখতে কেমন, ল্যাব্রামের রং সাধারণত সবুজ হতে পারে অথবা বাদামি হতে পারে, আবার অন্য কালারেরও হতে পারে। তো এখানে সবুজ এবং বাদামিটাই বেশি দেখা যায়। তাহলে পরীক্ষায় যদি আসে যে ল্যাব্রামের রং কেমন, তাহলে আমরা বলবো সবুজ, বাদামি বা অন্য কোনো ধরনেরও হতে পারে। এবং আমরা যদি খেয়াল করি, দেখো ল্যাব্রামের এই যে এই অংশে একটা কি থাকে, খাঁজ থাকে। ঠিক আছে, ল্যাব্রামের যে মাঝ বরাবর যে অংশটা, সেই মাঝ বরাবর অংশে একটা কি থাকে, খাঁজ থাকে। এবং এই খাঁজটি কি করে, খাবার ধরে রাখতে, তারপরে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে, তারপর স্বাদ নিতে কিন্তু সাহায্য করে। এইটুকু কি বোঝা গেছে? তো আমরা একটু দেখে নিই যে ল্যাব্রাম মানে এটি কি, মানে ল্যাব্রাম মাথার যে ক্লাইপিয়াস রয়েছে, সেই ক্লাইপিয়াসের সাথে যুক্ত থাকে
খাবার ধরে রাখতে এবং ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে সাহায্য করে, খাবারের স্বাদ নিতে সাহায্য করে এবং উপরের যে ঠোঁট সেই উপরের ঠোঁট কিন্তু গঠন করে। তাহলে এইটুকু একটু দেখে নাও, ল্যাব্রাম। আচ্ছা, এতক্ষণ যেটুকু বোঝানো হলো এইটুকু কি তোমরা বুঝছো? হুম? এখন আমরা দেখি ম্যান্ডিবল। ম্যান্ডিবলটা দেখি কি জিনিস। তো আমরা শুরুতেই দেখলাম যে মাথার যে ক্লাইপিয়াস ছিল, একটু কালারটা, মাথার যে ক্লাইপিয়াস ছিল, এই যে এইটা, এটার নাম কি ছিল? ল্যাব্রাম। এই যে এই অংশটার নাম ছিল কি? ল্যাব্রাম। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। এই অংশটার নাম কি ছিল? ল্যাব্রাম। এই যে এটা, এটুকের নাম ছিল কি? ল্যাব্রাম। তাহলে ল্যাব্রামের বোথ সাইডে দেখো, ল্যাব্রামের দুই পাশে দেখো ত্রিকোণাকার, এই যে ত্রিকোণাকার, তারপরে দাঁত যুক্ত, এই যে এখানে দেখো এই অংশটা ত্রিকোণাকার দাঁত যুক্ত শক্ত যে অংশটা আমরা দেখি সেই অংশটাকেই বলা হচ্ছে কি? ম্যান্ডিবল। তো আমি যদি আরেকটু দেখি, এটা যদি ঘাসফড়িং এর মুখের ছিদ্র হয়, তাহলে মুখের যে ছিদ্র সেই ছিদ্রের দুই পাশে এরকম দাঁত যুক্ত, ঠিক আছে, শক্ত কালো বা বাদামি বর্ণের যে উপাঙ্গ দুইটি দেখা যায় সেই উপাঙ্গ দুইটি হলো কি? ম্যান্ডিবল। তাহলে এই যে এই দুইটা হচ্ছে কি? ম্যান্ডিবল। এটুক কি বুঝছো? হ্যাঁ, কথা বলো। তাহলে যদি বলা হয় ম্যান্ডিবল কোথায় থাকবে? মুখের এখানে, এই যে এটা হচ্ছে ল্যাব্রাম, এই ল্যাব্রামের ঠিক নিচেই থাকে মুখের ছিদ্র। তাহলে মুখ ছিদ্রের দুই পাশে ত্রিকোণাকার শক্ত কালো বা বাদামি রঙের এবং দাঁতযুক্ত, এই যে শক্ত এরকম দাঁতযুক্ত যে অংশটি আমরা দেখতে পাই সেই অংশটাকে বলা হচ্ছে ম্যান্ডিবল। হ্যাঁ, বলো। এটা কোন চ্যাপ্টার স্যার? আমি এখন জয়েন করলাম। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ঘাসফড়িং, পেজ নাম্বার 69 বের করো। ওকে, তাহলে কি বললাম যে যদি বলা হয় ম্যান্ডিবল কোথায় থাকবে? মুখের যে ছিদ্র সেই মুখ ছিদ্রের দুই পাশে থাকবে এবং এটার আকার হচ্ছে কেমন? ত্রিকোণাকার এবং রং হবে কেমন? কালো বা বাদামি। তাহলে এটার রং হচ্ছে কালো হতে পারে। আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ, দেখতে পাচ্ছ না? তোমার কথা বুঝতে পারি নাই, আবার বলো। তাহলে এতক্ষণ যেটা বোঝালাম এটাই ছিল কি? যে ম্যান্ডিবল। তাহলে আমি আবারও বলছি, ম্যান্ডিবল সংখ্যায় হচ্ছে দুইটি এবং এটি কোথায় থাকবে? মুখ ছিদ্রের দুই পাশে। এবং এটি হচ্ছে শক্ত দাঁতযুক্ত এবং ত্রিকোণাকার। তো কাজ কি? যেহেতু দাঁত থাকে, একজন বলো তো, দাঁত যেহেতু আছে এখানে, তাহলে এর কাজ কি হতে পারে? একজন একটু বলো কি হতে পারে? কে বলবা? ভুল হোক, অসুবিধা নাই। কি কেউ বলবা না? তাহলে দাঁত যেহেতু এখানে আছে, আমরা খুব সহজেই তো বলতে পারি যে খাদ্য কেটে টুকরো টুকরো করা, এটাই হচ্ছে ম্যান্ডিবলের কাজ। তো দেখি, কি বুঝতে পারি না তোমার কথা? এটা কি সবার ক্ষেত্রে না শুধু তোমার ক্ষেত্রে? বাকিরা কি কথা শুনতে পাচ্ছ? সবার ক্ষেত্রে স্যার, সবার ক্ষেত্রে স্যার। তাহলে এটা তো বলতে হবে। আচ্ছা, আমি দেখছি। কি করা যায় এটা।
যদি বলা হয় ম্যাক্সিলার সংখ্যা কয়টি, মানে 5টি। আমার কোশ্চেন আগে শুনতে হবে ম্যাক্সিলার সংখ্যা কয়টি? 2টি স্যার। 2টি। আর যদি বলা হয় ম্যাক্সিলা কয়টি অংশ নিয়ে গঠিত, তখন উত্তর হবে কি? 5টি। ভেরি গুড। ওকে, এরপরে দেখো কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া এবং ম্যাক্সিলারি পাল্প নামক 5টি খণ্ড নিয়ে এই ম্যাক্সিলা গঠিত। তো 5টি খণ্ড আমরা একটু দেখে নিই, দেখো কি কি। পরেরটায় যাই। এরপর আসলো যেটা, সেটা হচ্ছে ল্যাবিয়াম। ঠিক আছে, এর পরের অংশটার নাম হচ্ছে কি? ল্যাবিয়াম। তো ল্যাবিয়াম হচ্ছে কি যে, আচ্ছা আর একটু জিজ্ঞেস করি, ঠোঁটের ইংরেজি কি বলো তো একজন? লিপস। আচ্ছা, ঠোঁটের ইংরেজি হলো লিপ, তাই না? লিপ, LI, আচ্ছা ভালো করে লিখি, LIP। আচ্ছা, এই ল্যাবিয়াম যদি আমি ইংলিশে বানান লিখি, তাহলে এর প্রথম অক্ষর কি হবে? মানে ল্যাবিয়াম সব বানান তোমার বলা লাগবে না, ল্যাবিয়ামের প্রথম অক্ষরটা কি হতে পারে? এল। এল। তারপরে ল্যাব্রাম যে আমরা পড়লাম, ল্যাব্রামের প্রথম অক্ষর এল, ঠিক না? তাহলে এল ফর লিপ, এল ফর লিপ। তাহলে মনে রাখতে হবে ল্যাব্রামও ঠোঁট গঠন করে, ল্যাবিয়ামও ঠোঁট গঠন করে। তাহলে যদি যাদের প্রথম অক্ষর এল, এই 5টা উপাঙ্গ নাম বললাম, যাদের প্রথম অক্ষর এল তারা গঠন করবে কি? লিপ। তাহলে ল্যাব্রাম কি গঠন করবে বলো? ঠোঁট। তাহলে ল্যাবিয়াম কি গঠন করবে? ঠোঁট। হ্যাঁ, তাহলে ল্যাব্রাম গঠন করে উপরের ঠোঁট, যেমন আমাদের উপরে একটা ঠোঁট থাকে, নিচে একটা ঠোঁট। তাহলে ল্যাব্রাম যেটা, সে গঠন করবে উপরের ঠোঁট। তাহলে ল্যাবিয়াম কি গঠন করবে? নিচের ঠোঁট। ভেরি গুড। তাহলে যাদের নামের প্রথম অক্ষর এল, এই 5টা নামের মধ্যে যাদের নামের প্রথম অক্ষর এল তাদের সংখ্যা 1টি। যাদের নামের প্রথম অক্ষর এল তাদের সংখ্যা হচ্ছে 1টি। তাহলে এখন বলো ল্যাব্রাম কয়টি থাকবে? ল্যাবিয়াম থাকবে কয়টি? 1টি। আর যাদের নামের প্রথম অক্ষর ছিল এম, তাদের সংখ্যা থাকবে 2টি। তাহলে ম্যাক্সিলা কয়টা থাকবে? 2টি। ম্যান্ডিবল কয়টি থাকবে? 2টি স্যার। 2টি। এখন যদি এমসিকিউ এইগুলি আসে, পারা যাবে? ওকে, তাহলে শুরুতেই বলি যে ম্যাক্সিলা তো আমরা অলরেডি বললাম। তো ম্যাক্সিলার কাজগুলি কিন্তু বলা হয়নি, আমি কাজটা বলে এটা শুরু করি। তো ম্যাক্সিলার যে কাজ, খাবারের যে স্বাদ গ্রহণ, সেই খাবারের স্বাদ গ্রহণে কিন্তু ম্যাক্সিলার সাহায্য করে। তারপরে খাবার ধরে রাখতে সাহায্য করে, তারপর মুখের ভিতর খাবার প্রবেশ করাতে সাহায্য করে, তারপরে খাদ্য চূর্ণকরণে সাহায্য করে। আর ম্যাক্সিলারি পাল্পের কথা আমরা ইতিমধ্যেই বলেছি যে অ্যান্টেনা এবং পায়ের যে অগ্রভাগ, সেই অগ্রভাগ পরিষ্কার করতেও কিন্তু সাহায্য করে, এবং খাবার যেন মুখ থেকে পড়ে না যায় সেই কাজেও কিন্তু ম্যাক্সিলারি পাল্প সাহায্য করে। তো ল্যাব্রামের কথা যেটা বললাম, তাহলে ল্যাব্রাম কি বললাম যে কোন ঠোঁট গঠন করবে? আপার নাকি লোয়ার লিপ? উপরের ঠোঁট না নিচের ঠোঁট গঠন করবে? ল্যাবিয়াম হচ্ছে নিচের ঠোঁট গঠন করবে। তো নিচের ঠোঁট যদি গঠন করে, তাহলে আমার এখন কোশ্চেন হচ্ছে, তাহলে এটা মুখছিদ্রের উপরে থাকবে না নিচে থাকবে? এটা মনে করো মুখের ছিদ্র। তো যদি এটা হচ্ছে নিচের অংশ, নিচের ঠোঁট যদি গঠন করে, তাহলে এটা কি মুখছিদ্রের নিচে থাকবে না উপরে থাকবে বলো? নিচে থাকবে, অর্থাৎ এই যে এই জায়গায় থাকবে মুখের ছিদ্র, তাহলে মুখের ছিদ্রের নিচের অংশে থাকবে এই ল্যাবিয়াম, আর উপরের অংশে থাকবে কি? উপরের অংশে থাকবে
এইরকম আমরা যেটা দেখলাম সেই ল্যাব্রাম। এবার বুঝছো? তাহলে যেহেতু মুখে এটা হচ্ছে মুখের ছিদ্র, তাহলে ল্যাব্রাম গঠন করে উপরের ঠোঁট আর এই ল্যাবিয়াম গঠন করে নিচের ঠোঁট, তাহলে মুখছিদ্রের নিচে থাকবে, স্বাভাবিক, এটা কমন সেন্সের একটা বিষয়, তাই না? তাহলে দেখি ঘাসফড়িং এর মুখছিদ্রের নিচে মধ্যাংশ বরাবর বহুসন্ধিল একটি ল্যাবিয়াম বা অধঃষ্ঠ বা নিচের ঠোঁট রয়েছে। তো এই যে ল্যাবিয়াম, এই ল্যাবিয়ামে কোনো কোনো বইতে লেখা আছে 2টা খণ্ডের সমন্বয়ে গঠিত, আবার কোনো বইতে লেখা আছে 3টা খণ্ডের সমন্বয়ে গঠিত। তো তোমার বইতে 2টা খণ্ডের কথা বলা আছে, তুমি ওই 2টাই শিখো। তো খণ্ড 2টা কি কি দেখো, যে মেন্টাম এবং সাবমেন্টাম। ল্যাবিয়ামের প্রধান খণ্ড হচ্ছে কয়টা? 2টা। একটা হচ্ছে সাবমেন্টাম, আরেকটি হচ্ছে কি মেন্টাম। আবার কোনো কোনো বইতে লেখা আছে প্রিমেন্টাম। আমরা 3টাই শিখে নি, অসুবিধা নেই। তো কি বলা হচ্ছে, ঘাসফড়িং এর মুখছিদ্রের নিচের মধ্যাংশ বরাবর স্থানে বহুসন্ধিল একটি ল্যাবিয়াম বা অধঃষ্ঠ রয়েছে এবং ল্যাবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলারি প্রতিনিধিও মনে করা হয় এবং এটি প্রধানত 2টি খণ্ডে বিভক্ত। তোমার বইতে লেখা আছে 2টি খণ্ড, তুমি 2টাই পড়বা। একটি নাম হলো মেন্টাম আর একটি নাম হলো সাবমেন্টাম। এবং মেন্টামের মুক্ত প্রান্তে, তাহলে মেন্টামের এই যে মুক্ত এই প্রান্তটা, এই মুক্ত প্রান্তে একটা নরম কি থাকবে, লিগুলি থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে কি আরেকটা জিনিস থাকবে, যে 3 খণ্ডক বিশিষ্ট। কয় খণ্ডক? 3 খণ্ডক বিশিষ্ট। এই যে 3 খণ্ডক বিশিষ্ট কি থাকবে, ল্যাবিয়াল পাল্প থাকবে। 1 2 3। তাহলে যদি বলা হয় ল্যাবিয়াল পাল্পের খণ্ডক সংখ্যা কয়টি? 3টি। এবং ল্যাবিয়াল পাল্পের একটি বিশেষ কাজ রয়েছে, এই কাজটা আমরা কিন্তু সবাই শিখে রাখবো, কারণ এমসিকিউ পরীক্ষা বা বিভিন্ন ধরনের অ্যাডমিশন যে পরীক্ষাগুলি হয় সেখানে কিন্তু এই কোশ্চেনটি প্রায়ই আসে। আমি আজকেও দেখলাম কোথায় যেন এসেছে, ডেন্টালে না কোথায়, যে ঘাসফড়িংকে খাদ্য নির্বাচনে সাহায্য করে কে? তাহলে এই যে ল্যাবিয়াল পাল্প, 3 খণ্ডক বিশিষ্ট যে ল্যাবিয়াল পাল্প আমরা দেখছি, এই ল্যাবিয়াল পাল্প ঘাসফড়িংকে কি করে, খাদ্য নির্বাচনে কিন্তু সাহায্য করে। ঠিক আছে? তো কি বললাম, যে 3 সন্ধিযুক্ত ল্যাবিয়াল পাল্প থাকবে এবং এই ল্যাবিয়াল পাল্প কি করে দেখো, খাবার ফসকে যাওয়া রোধ করে, অর্থাৎ মুখ থেকে খাবারটা যেন পড়ে না যায় সেই কাজে সেইটা রোধ করে। তারপরে চিবানো যে খাবার, আমরা জানি ম্যান্ডিবল ম্যাক্সিলার মাধ্যমে চিবাই খাবার, তো সেই চর্বিত যে খাদ্য, সেই চর্বিত খাদ্য মুখে প্রবেশ করাতে সাহায্য করে। আর ল্যাবিয়াল পাল্পের কথা আমরা তো বললামই, ল্যাবিয়াল পাল্প কি করে, উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে। তো একজন বলো তো, মানুষের উপযুক্ত খাবার নির্বাচনে সাহায্য করে কে? মানুষকে উপযুক্ত খাদ্য নির্বাচনে কে সাহায্য করে বলো? জিহ্বা সাহায্য করতে পারে, তারপরে সাহায্য করতে পারে নাক, কারণ কি অনেক সময় মানুষ খাবার আগে নাক দিয়ে গন্ধ শুকে দেখে এটা খাবারটা ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে, তাহলে নাক কিন্তু খাবার নির্বাচনে সাহায্য করে। তারপরে জিহ্বাও কিন্তু খাবার নির্বাচনে সাহায্য করে। তো এইরকম কাজটা করে ল্যাবিয়াল পাল্প ঘাসফড়িং এর ক্ষেত্রে। এরপরে দেখবো আমরা হাইপোফ্যারিংস। তাহলে ল্যাব্রামের যে নিচে, আমরা ল্যাব্রামে তখন পড়লাম, শুরুতেই পড়েছিলাম ল্যাব্রাম, সেই ঠিক ল্যাব্রামের নিচে ক্ষুদ্র মাংসল হাইপোফ্যারিংস অবস্থিত। তাহলে দেখো মুখগহ্বরে অবস্থিত, অর্থাৎ ল্যাব্রামের নিচে অবস্থিত এবং মেন্টামের সাথে যুক্ত নরম লম্বাটে মাংসপিণ্ডকে বলা হয় হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস এর বাংলা উপজিহ্বা। তাহলে যদি বলা হয় হাইপোফ্যারিংস কার সাথে যুক্ত থাকবে, মেন্টামের সাথে যুক্ত থাকবে। এবং এই হাইপোফ্যারিংস কি করে, খাদ্যকে নাড়াচাড়া করে। এটি কি করে, খাদ্যকে নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে খাবারের সাথে যেন লালাটা মিশে ঠিকভাবে সেই কাজে সাহায্য করে। এটা কি বোঝা গেছে? আচ্ছা, এবং এর মাধ্যমে লালা রস ক্রপে কি করে, প্রবেশ করে। তো এবার একজন বলো তো, যে আমরা আমাদের ক্লাস শেষ আজকে, যে ম্যাক্সিলারি পাল্পের খণ্ডক সংখ্যা কয়টি? একজন বলো। 5টি। 5টি, ভেরি গুড।
ল্যাবিয়াল পাল্পের খণ্ডক সংখ্যা কয়টি? 3টি। ভেরি গুড। আচ্ছা, ম্যান্ডিবলের দাঁত ছিল ছোট ছোট, তাহলে ম্যান্ডিবলের কাজ কি হতে পারে? খাবার ছোট সবকটা খাবার প্রস্তুত করা। আচ্ছা, খুব ভালো। ম্যাক্সিলার কাজ কি হতে পারে? আচ্ছা, ম্যাক্সিলা বাদ দিলাম, ম্যাক্সিলারি পাল্পের কাজ কি হতে পারে বলো? ম্যাক্সিলারি পাল্প, ম্যাক্সিলারি পাল্প আমি বললাম না, অ্যান্টেনা পরিষ্কারে আর পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেবে। আচ্ছা, তোমাদের একটা বাড়ির কাজ দেবো আমি আজকে। বাড়ির কাজটা হচ্ছে, তোমরা ঘাসফড়িং এর যে মুখপাঙ্গ চিত্র আছে তোমাদের বইতে দেখো, পেজ নাম্বার 70 তো 70 নাম্বার পেজে দেখবে যে 3-4টা চিত্র আছে ছোট ছোট। এই চিত্রগুলি আঁকবা, আঁকার পর আমাদের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের ছবি তুলে একটু পাঠিয়ে দিবা, তোমার নামটা লিখবা। আর আরেকটা কাজ তোমাদের থাকবে, সেটা হচ্ছে যে এই যে আমি এতক্ষণ যে ক্লাসটি তোমাদের নিলাম, এই ক্লাসটি আমি কিন্তু প্রতিদিনই রেকর্ড করে ইউটিউবে আপলোড করে লিংক কিন্তু আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। প্রয়োজন বোধে এই ক্লাসটা আবার দেখবা অথবা বইটা ভালো করে পড়বা। পড়ে ইউটিউবের ঠিক নিচের অংশে দেখবা যে একটা লিংক দেওয়া থাকে, সেই লিংকে ক্লিক করে আজকের লেকচারের উপর 10টা এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউ পরীক্ষাটা দিবা। ঠিক আছে? তুমি যে আজকে কতটুকু শিখলা, আমার মনে হয় পরীক্ষাটা দিলে নিজেকে একটা যাচাই করা হবে। মানে এটাকে তো কঠিন ভাবার কোনো কারণ নাই, কম পেলে অসুবিধা নাই, অন্তত তুমি তো নিজেকে একটু যাচাই করতে পারলা, ঠিক না? তো পরীক্ষাগুলি সবাই একটু দেওয়ার চেষ্টা করো, কারণ অন্যান্য গ্রুপে সবাই পরীক্ষাগুলি দিচ্ছে, তোমরা এই পরীক্ষাটা দিচ্ছ না। তো পরীক্ষাটা দিলে কি খারাপ হবে খুব? বলো একজন। না স্যার, খারাপ হবে না। এই পরীক্ষাটা দিলে কি হচ্ছে যে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলি হবে, টার্ম পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। তো এই জন্য সবাই পরীক্ষাটা দিবা, ঠিক আছে? আমি এখনই ক্লাসটা আপলোড করে দিয়ে লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে এই ক্লাসটা দেখতে পাবা, এবং এই ভিডিও যে ডেসক্রিপশন সেখানে দেখবা পরীক্ষার একটা লিঙ্ক দেওয়া আছে, ওই পরীক্ষায় মানে লিঙ্কে ক্লিক করে পরীক্ষাটা অবশ্যই দেবা আজকের লেকচারের উপরে। তো কারো কোনো আর অসুবিধা আছে থাকলে বলো। তো পরীক্ষাটা সবাই দিবা, হ্যাঁ? জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।